আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিদিবা। প্রেসিডেন্ট ট্রাম্পের লোভাতুর চোখ অনেক দিন ধরেই গাজাকে টার্গেট করেছে। তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ও শীর্ষ মার্কিন আবাসন ব্যবসায়ী স্টিভ উইটকফ সেই সূত্র ধরেই বলেছিলেন, গাজার মানুষ উত্তরে যেতে চাইছে যাক, কিন্তু সেখানে গিয়ে থাকতে পারবে না। সেখানে পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই। তারা নিজেরাই আবার স্থান ত্যাগ করে চলে আসবে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। ৫ লাখ গাজাবাসী যারা ১৫ মাস পরে উত্তর গাজায় নিজ ঘরে ফিরেছে, তারা সেখানেই থেকে গেছে। নিজেদের ভাঙা বাড়ি আর ধ্বংসস্তূপের মাঝখানে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে তারা আরও একবার ঘোষণা দিয়েছে, ফিলিস্তিন তাদের দেশ, এই মাটি তাদের জন্মভূমি। এ মাটি ছেড়ে তারা কোথাও যাবে না। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। বিধ্বস্ত গাজাকে এখানকার মানুষের জন্য পুনর্নির্মাণের কোনো খায়েশ কখনোই নেতানিয়াহু কিংবা তার পৃষ্ঠপোষক ট্রাম্পের ছিল না। বরং তারা গাজাকে প্রথমত লোক মানববিহীন, তারপর সমতল করা এবং তৃতীয় ধাপে ফিলিস্তিনি এলাকা হিসেবে এর নাম মুছে ফেলারই পরিকল্পনা করেছেন। আর ট্রাম্পের মতো মানুষের কাছ থেকে এই প্রস্তাব আসাও অস্বাভাবিক নয়, কেননা এই নির্মম উচ্ছেদ প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকার জন্য রিয়েল স্টেট ব্যবসায়ীদের চেয়ে ভালো আর কে হতে পারে। ট্রাম্প ও উইটকফের দৃষ্টিতে গাজা কোনো জনগোষ্ঠীর মাতৃভূমি নয়, বরং এটি একটি উন্নয়ন প্রকল্প। গাজা ভূমধ্যসাগরের একটি অনন্য সুন্দর উপকূলীয় এলাকা। ট্রাম্পের বিবেচনায় গাজার অবস্থান, এর আবহাওয়া সবকিছুই তার বিলাসবহুল পর্যটন কাঠামো গড়ে তোলার জন্য শতভাগ উপযোগী। তবে চাইলেই তো আর হবে না। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প সর্বশেষ যে প্রস্তাবনা দিয়েছেন তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ট্রাম্প তার প্রস্তাবে বলেছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করবে এবং এরপর তারা এই স্থানটিকে ব্যবহার করে কাজে লাগাবেন। মার্কিনিরা দীর্ঘদিন এই অঞ্চলের মালিকানায় থাকবে বলেও তিনি জানান, কিন্তু এখানে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। জাতিসংঘ এবং এর সর্বোচ্চ আদালত তথা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অনেক আগেই গাজা উপত্যকাকে ইসরায়েলি সামরিক দখলের অধীনে থাকা ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর আন্তর্জাতিক আইন বল প্রয়োগের মাধ্যমে ভূখণ্ড দখলকে নিষিদ্ধ করে এবং এই ধরনের কার্যক্রমকে আগ্রাসন হিসেবে সংজ্ঞায়িত করে। জাতিসংঘ সনদে আরও বলা হয়েছে যে সকল সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি থেকে বিরত থাকবে। ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক মানবাধিকার আইনের সহকারী অধ্যাপক মাইকেল বেকার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রচলিত জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মূল নীতিগুলো স্পষ্টতই প্রত্যাখ্যানের শামিল। যুক্তরাষ্ট্র যদি গাজা উপত্যকার মালিকানা দাবি করে, তবে এটি একটি অবৈধ ভূখণ্ড সংযুক্তকরণ বা এনেক্সেশন হিসেবে পরিগণিত হবে। এছাড়া দখলদার ইসরায়েলেরও কোনো অধিকার নেই ফিলিস্তিনি ভূখণ্ড যুক্তরাষ্ট্র বা অন্য কাউকে প্রদান করার, কেননা ইসরায়েল নিজেই এই ভূখণ্ডের মালিক নয়, বরং দখলদার কর্তৃপক্ষ। অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এথিক্স, ল অ্যান্ড আর্মড কনফ্লিক্টের কো-ডিরেক্টর এবং আন্তর্জাতিক মানবিক আইনের বিশেষজ্ঞ জেনিনা ডিল বলেন, কোনো পরিস্থিতিতেই বল প্রয়োগের মাধ্যমে ভূখণ্ড দখল বৈধ নয়। এটি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বা অন্য কোনো অঞ্চলের জন্য লাভজনক হবে এমন যুক্তিও আইনগতভাবে মূল্যহীন, এমনকি যদি তা বাস্তবে সত্যও হয়। জাতিসংঘ সনদ অনুযায়ী আগ্রাসনের কার্যক্রম চিহ্নিত করা এবং সেই ব্যাপারে প্রতিক্রিয়া জানানো নিরাপত্তা পরিষদের দায়িত্ব, যেখানে যুক্তরাষ্ট্র নিজেও একটি স্থায়ী সদস্য এবং তার ভেটো ক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে বিচারের যোগ্য অপরাধগুলোর মধ্যে একটি অপরাধ হল আগ্রাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কেউই আইসিসির সদস্য নয়, তবে আদালত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর তার বিচারিক এখতিয়ার ঘোষণা করেছে, যার আওতায় আইসিসির সদস্য নয় এমন দেশগুলোর মাধ্যমে সংগঠিত অপরাধও বিচারযোগ্য।
তাছাড়া গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক পুনর্বাসন, তাদের জোরপূর্বক স্থানান্তর বা নির্বাসনও মানবতার বিরুদ্ধে অপরাধ বা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে গণ্য হবে। ট্রাম্প বলেছেন, গাজার ফিলিস্তিনি বাসিন্দারা এই স্থান ছেড়ে যেতে চাইবে কারণ এটি বিপজ্জনক হয়ে উঠেছে। তবে এখন পর্যন্ত গাজায় বসবাসরত 23 লাখ মানুষের পক্ষ থেকে গাজা ত্যাগ করার ইচ্ছার কোনো বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়নি। সালে অনুমোদিত চতুর্থ জেনেভা কনভেনশনে দখলকৃত অঞ্চলের সুরক্ষিত ব্যক্তিদের জোরপূর্বক স্থানান্তর বা নির্বাসন কঠোরভাবে নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতিষ্ঠাকালীন নথি রোমান স্ট্যাটিটিউড অনুযায়ী জোরপূর্বক শব্দটি কেবল শারীরিক বল প্রয়োগের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং এই বল প্রয়োগটি হুমকি, জুলুম, আটক, মানসিক দমন বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমেও ঘটতে পারে। এমনকি যদি এটি সহিংসতার আশঙ্কা, চাপ, বন্দিত্ব বা জবরদস্তিমূলক পরিস্থিতি সৃষ্টি করেও বাস্তবায়ন করা হয়, তবুও এটি জোরপূর্বক স্থানান্তর হিসেবে বিবেচিত হবে। বিশ্লেষকরা মনে করেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অনেক ধরনের অপরাধ করা হতে পারে। আর এই বল প্রয়োগ ও জবরদস্তি কোনো একটি বাহিনী বা সংগঠনই শুধু নয়, বরং একটি বৃহৎ সংখ্যক বেসামরিক জনগোষ্ঠীকে কাঠামোগত প্রতিরোধের সাথেও সম্পৃক্ত করে ফেলতে পারে। ট্রাম্প তার প্রস্তাবনার মাধ্যমে আরও একটি আইনও লঙ্ঘনের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, গাজার বাসিন্দারা একবার গাজা ছেড়ে চলে যাবার পর তিনি তাদের ফিরে আসার কোনো সম্ভাবনা দেখেন না। তবে তাদের ফিরে আসা রোধ করাও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে, কারণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর তাদের জন্মভূমিতে ফেরার অধিকার বজায় থাকে। একটি দখলদার শক্তি যদি কোনো সরিয়ে নেবার বা ইভাকুয়েশনের প্রক্রিয়া পরিচালনা করে, তবু এই প্রক্রিয়ার মাধ্যমে ওই জনগণকে তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য ব্যবহার করা যাবে না। তাহলে এটি জাতিগত নির্মূলকরণ হিসেবে চিহ্নিত হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো এলাকার জনগণকেই স্থায়ীভাবে বা অনির্দিষ্টকালের জন্য তাদের ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়া যাবে না। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এরই মধ্যে আল আরাবিয়া টিভিকে দেয়া সাক্ষাৎকারেও বলেছেন, গাজার জনগণকে সরিয়ে নেয়ার এই পরিকল্পনা একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে চিরতরে ধ্বংস করার উচ্চ ঝুঁকি তৈরি করবে। ট্রাম্প তার প্রস্তাবে আরও বলেছেন, তার প্রস্তাবিত গাজায় ওয়ার্ল্ড পিপল বা বিশ্বের মানুষ অবস্থান করবে, কিন্তু সেই মানুষের তালিকায় ফিলিস্তিনিরা যে নেই তা পরিষ্কার। কারণ গাজা যুদ্ধ চলাকালে ইসরায়েলি মন্ত্রীরা যেমন গাজাবাসীকে মানব পশু হিসেবে আখ্যায়িত করেছিলেন, কার্যত মার্কিন কর্মকর্তারাও গাজাবাসীকে সেই চোখেই দেখেন। তাদের বিবেচনায় মানুষ কেবলই ইসরায়েল ও তার মিত্ররা। এর প্রমাণও মিলেছে। সম্প্রতি ইসরায়েল সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি ইসরায়েলি মুক্তিপ্রাপ্ত জিম্মিদের এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, সহানুভূতি ও সংহতি প্রকাশ করেন। কিন্তু ফিলিস্তিনি পরিবারগুলোর সঙ্গে তিনি কোনো সাক্ষাৎ করেননি, এমনকি লোক দেখানোর জন্যও নয়। ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণে নিহত হাজারো বেসামরিক ফিলিস্তিনির পরিবারের প্রতি তিনি কোনো সহমর্মিতা দেখাননি। এছাড়াও বিগত 15টি মাস ধরে যেই গাজাবাসীরা না খেয়ে আছে, তাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে বা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, তাদের কারো মুখোমুখি তিনি হননি। কার্যত গাজাকে ফিলিস্তিনি নাগরিক মুক্ত করার এই কৌশল কেবলই রাজনৈতিক নয়, বরং এর সাথে ধর্মীয় ন্যারেটিভও সম্পৃক্ত। 2024 সালের জানুয়ারিতে ইসরায়েলি সরকারের মন্ত্রীদের অংশগ্রহণে একটি কট্টর ডানপন্থী সম্মেলনে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছিল। সে আলোচনায় কখনোই পুনর্গঠন প্রসঙ্গ আসেনি, দখলও নয়, বরং একটি সুপারিশ এসেছে, আর তা হল অপসারণ। ফিলিস্তিনি এই ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের গণ অপসারণ একটি ঐশ্বরিক আদেশ হিসেবে ওই সম্মেলনে উপস্থাপন করা হয়।
বুকস অফ নাম্বারসে বলা হয়, কিন্তু যদি তোমরা সেই দেশের অধিবাসীদেরকে তাড়িয়ে না দাও, তবে তাদের মধ্যে যাদের থাকতে দেবে তারা তোমাদের চোখের কাঁটার মতো হবে এবং তারা তোমাদের জন্য নিজ ভূমিতেই হয়রানির কারণ হবে। তাই গাজা থেকে ফিলিস্তিনিদের অপসারণ কেবলই একটি রাজনৈতিক কৌশল নয়, বরং এটি বাইবেলে ঘোষিত যুদ্ধেরও অংশ। এই ঐশ্বরিক আদেশের উপর ভিত্তি করেই এই উপসংহারে ইসরায়েল ও তার মিত্ররা এসেছে যে গাজার ফিলিস্তিনিদের কেবল নিয়ন্ত্রণ, ধারণ বা দখল করাই যথেষ্ট নয়, বরং বহিষ্কার করা উচিত। ইসরায়েলিরা এর আগে 1948 সালেও একই ধর্মীয় আদেশের কথা বলেই নাকবা পরিচালনা করেছিল, যা তাদের 80 বছরের ঔপনিবেশিকতা, দখলদারিত্ব এবং গণহত্যার ন্যায্যতা প্রদান করে। কিন্তু এগুলো কোনো কিছু করেই গাজাবাসীকে তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদ করা যাবে না। গাজাবাসী ভিন্ন ধাতুতে গড়া একটি জনপদ। তারা ট্রাম্পের প্রস্তাব শুধু প্রত্যাখ্যানই করেনি, মার্কিন নীতি নির্ধারকদের সব অনুমান ও আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে তারা নিজ ঘরে ফিরেছে এবং অবস্থান করছে। লক্ষ লক্ষ মানুষ অবিস্ফোরিত বোমা, লাশ আর ধ্বংসযজ্ঞের ভেতর দিয়ে ফিরে এসে কার্যত গাজার ওপর তাদের অধিকারের দাবি পুনঃপ্রতিষ্ঠিত করেছে। মনে রাখতে হবে, এই মানুষগুলো কিছু পাওয়ার জন্য নিজ ঘরে ফেরেনি, কেননা তারা জানে সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে। তারা আশ্রয় পাওয়ার জন্য আসেনি, বরং ধ্বংসস্তূপের মধ্যে থাকতেই ফিরেছে। তারা নিরাপত্তা পাওয়ার জন্য নিজ ভূমিতে ফেরেনি, বরং আপন মানুষগুলোর লাশ পেতে কিংবা তাদের দাফন দেওয়ার জন্য ফিরেছে, যারা এই ধ্বংসস্তূপগুলোর নিচে চাপা পড়ে আছে। গাজাবাসী জানে তাদেরও হয়তো এখানেই মেরে ফেলা হবে, তাও তারা ফিরেছে, কারণ গাজাবাসী বিশ্বাস করে দখলদাররা শেষ পর্যন্ত জয়ী হতে পারে না, অন্তত ইতিহাস সেই সাক্ষ্য দেয় না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।